যেই বাবা ছোটবেলায় আমাকে অনেক আদর করত, আমাকে মজা কিনে দিত। আমি ছিলাম আমার বাবার চোখে একটা রাজকন্যা। আজকে আমি যখন বড় হলাম, আমার সেই বাবাই আমাকে এখন সে হ্যাঁ, আমাকে বুক করতে চায়। সে আমাকে কাছে পেতে চায়, আমাকে আদর করতে চায়। আসলে বন্ধুরা, আমি খুব একটা বেশি ধনী পরিবারের সন্তান না। আমি গ্রামের বড় হওয়া টিনের ঘরে একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। সো বন্ধুরা, আজকে আমি আমার জীবনের এমন এক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যা হয়তো আমি এর আগে কখনোই শেয়ার করি নাই। আর আজকের এই গল্পটা শুনলে তোমরা অনেক বেশি বিনোদন পাবে, অনেক বেশি মজা পাবে। সো লেটস সি, চলো আমরা নতুন করে শুরু করি। হ্যালো আমার কাছের প্রিয় বন্ধুরা, আমার নাম মুক্তা। মুক্তা, খুব সুন্দর একটা নাম না বন্ধুরা? হ্যাঁ, অনেক মিষ্টি একটা নাম। বন্ধুরা, আমার বাবা মা এই নামটা রেখেছিল অনেক মজা করে। ছোটবেলায় আমার মা আমাকে যতটা আদর করত, যতটা আমাকে ভালোবাসতো, আমি স্কুলে যেতাম, মা আমাকে মজা দিত না, টাকা দিত না। মায়ের পিছনে 10টা টাকার জন্য যে কতটা কষ্ট করতাম বন্ধুরা, সেই পুরনো দিনের কথা কি করে বলি তোমাদের। দিত না। কিন্তু বাবার কাছে যখনই আমি টাকা চাইতাম, বাবা 10 টাকার জায়গায় আমাকে 20 টাকা দিত, জালমুড়ি কিনে দিত, বাসায় আসলে আইসক্রিম কিনে দিত, অনেক অনেক আদর করত। বন্ধুরা, আমার যখন 10 বছর বয়স, ঠিক তখন আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পর আমার বাবা অনেকটাই ভেঙে পড়েন, অনেকটাই তিনি একা হয়ে যান, মানে নিঃস্ব হয়ে যান। আর একটা পুরুষ মানুষ, আমার বাবার বয়স কিন্তু খুব একটা বেশি না। হ্যাঁ, আপনারা তো আমাকে দেখতে পারতেছেন, আমার কিন্তু বয়স একেবারেই কম, মানে কচি একটা মেয়ে আমি। সো কচি ডাব খাবেন, কচি ডাব শরীরের জন্য অনেক উপকারী, অনেক পুষ্টি পাবেন। তো বন্ধুরা, আমার বাবা আমাকে ছোটবেলায় আদর করত, কিন্তু আমার মা মরে যাওয়ার পর বাবার মনটা একেবারে ভেঙে পড়ে। বাবা নিঃস্ব হয়ে যান, একা হয়ে যান। আমি খেয়াল করলাম বাবা মা মারা যাওয়ার পরে তিনি আগের মতো হাসেন না। আগের মতো যে ব্যবসা করত, আমার বাবা একজন বাঙালি ব্যবসা করে, ব্যবসায়ও আগের মতো তিনি মন দেন না। আগের মতো ব্যবসায় খুব একটা বেশি তাকে দেখাও যায় না। হ্যাঁ, বাবা আসলে বুঝলাম না, বাবা মাকে খুব ভালোবাসতো তো। আর আমার আব্বা, আমি যতটুকু জানি, আমি তো তার মেয়ে। মেয়ে হয়ে আমি আসলে আপনাদের এই কথাটা বলবো কি বলবো না, আমি আসলে আমি সত্যি, আমি বন্ধুরা বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনাদেরকে বলে দেই, আমার বাবার ভীষণ চাহিদা। হ্যাঁ, মানে তার শারীরিক চাহিদা ছিল প্রচুর বেশি। আর আমার মা, আমি দেখতাম সে প্রতিদিন এই যখন ফজরের আজান দিত, ঘুম থেকে উঠতো, আর মা প্রতিদিন সকালবেলা ভোরে গোসল করত। বাইরে গরমের দিন, শীতের দিন, এমন কোনো দিন বাদ নেই যে আমার মা গোসল করতো না। আমার মা এমনি ফরেজগার মানুষ ছিলেন, তিনি নাপাক বেশি সময় থাকতেন না। আমার বাবা, আমি যখন মানে 8 বছর বা 7 বছর আমার বয়স, আমি অনেকটাই তখন বুঝতাম। আর তখন আমি আমার বাবা মার সঙ্গে এক গড়েই থাকতাম। আমি যখন ঘুমিয়ে পড়তাম রাত 11টা 12টার দিকে, তখনই দেখতাম আমার বাবা মা, তারা তাদের আমাকে ছেড়ে দিত, দিয়ে তারা তাদের নতুন এক খেলা খেলা শুরু করে দিত। সেটা হচ্ছে রাতের খেলা। ঠিক আছে? তো মা বাবা তারা যখন রাতের বেলা খেলতো, আমি এটা অনুভব করতাম। আমি অনেক সময় দেখতাম, কারণ অনেক সময় আমি ঘুমাইতাম না। দেখা যেত আমার ঘুমে ধরছে, আম্মা আব্বা তারা কিন্তু অনেক চিৎকার চেঁচামেচি করতো। যাদের চিৎকারের জ্বালায়, তাদের চিৎকারের জন্য আমি ঘুম থেকে উঠে যেতাম। উঠে আমি অনেক সময় তাকিয়ে দেখতাম তারা এই সমস্ত কাজ করতেছে। বিশ্বাস করেন, আমি নিজেই তখন লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নিতাম যে আমার বাবা এরকম কাজ করে। প্রথম প্রথম আমার অনেক রাগ হতো। পরে আমি মনে মনে ভাবলাম যে তারা তো স্বামী স্ত্রী, আমি তো তাদের সন্তান। এখন স্বামী স্ত্রী তো এটা করবেই, এখানে রাগের কি আছে, তাই না? স্বামী স্ত্রী এটা করবে, এটা স্বাভাবিক, ন্যাচারাল একটা ব্যাপার। তো পরে আমি অনেক খুশি হতাম আমার মা বাবা যখন তারা এই কাজ করতো রাতের বেলা।
তো আমি মাকে প্রতিদিন সকালে জিজ্ঞাসা করতাম যখন আমি মক্তবে যেতাম পড়াশোনার জন্য, মা তুমি কি সকালবেলা ডেলি গোসল করো কেন? মা বলতো, তুই এখন বুঝবি না, তুই এখন অনেক ছোট, আমরা যারা মায়েরা আছি আমাদের সকালে গোসল করতে হয়। আমি বললাম কেন মা? বলল তুই যখন বড় হবি, তোর যখন বিয়ে হবে, হ্যাঁ হ্যাঁ, যখন বিয়ে হবে, যখন স্বামীর ঘরে যাবি, তখন দেখবি আমার লক্ষ্মী মেয়েটা মুক্তা তুমিও গোসল করতেছ। মায়ের ওই কথাটা আমি সেদিন বুঝতে পারি নাই। ঠিক আছে, তো এখন আমি বুঝতে পারলাম। আমার বাবাও এখন আগের মতো গোসল টুসল করে না, একটু কেমন যেন মন ভাঙা হয়ে গেছে। তবে বন্ধুরা, আমার বাবা কিন্তু মাকে ভীষণ ভালোবাসতো, অন্য কোনো পরপুরুষ মহিলার দিকে কখনো নজর দিত না। কেননা রাতের বেলা সে মার কাছে যেটা চাইতো, যেভাবে চাইতো মা সেভাবেই দিত। মা কখনোই না করতো না। অনেক সময় আমি ঘুমিয়েছি, এমন অবস্থা হয়েছে তাদের এই খেলার কারণে, যে যে চকিতে আমরা ঘুমাইতাম খাটে, খাট শব্দ করতো, টাস টাস করে শব্দ করতো, দুম্মুর 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 করে চৌকি মুখি একেবারে নাড়িয়ে ফেলতো। ঠিক আছে, আর কি বলবো, আমার মা প্রচুর পরিমাণে চিৎকার করতো, বাবাকে সে নিতে পারতো না, সহ্য করতে পারতো না, প্রচুর পরিমাণে জুড়ে জুড়ে চিৎকার করতো। তো যাই হোক, মা মরে যাওয়ার পর বাবা অনেকটাই একাকিত্ব ভুগতেছেন, আমি বুঝতে পারতেছি। বাবা এখন আমাকে আর আগের মতো চকলেট, আইসক্রিম, জালমুড়ি কিনে দেয় না। আমি আমার নিজের মতো পড়াশোনা করলাম। আমার বয়স এখন প্রায় 16 বছর। আর 16 বছরের একটা মেয়ে, আমি যতটুকু জানি আমি যুবতী। আমার বাবা এখন, সে, আমি আলাদা করে থাকি, বাবা এখন আলাদা করে থাকে, কিন্তু বাবা সে আমার দিকে এখন নজর দেয়, এখন মাঝে মধ্যে আমার দিকে তাকায়। আর বাবার এই তাকানো দেখে আমি বুঝতে পারি একটা পুরুষ মানুষ সে আমার দিকে কিভাবে তাকাচ্ছে। আমরা মেয়েরা, আমরা নারী জাতিরা কিন্তু বুঝতে পারি যে একটা পুরুষ কোন চোখে আমাদেরকে দেখতেছে, কোন চোখে আমাদের দিকে তাকাচ্ছে। আমরা কিন্তু সেটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারি। তো আমার বাবা যখন এরকম করতো, আমার দিকে তাকাতো, তখন আমি ভীষণ লজ্জা পেতাম। আর আমার একটু খারাপও লাগতো যে আমার নিজের বাবা, হ্যাঁ, আমাকে সে ছোটবেলায় এতটা স্নেহ করত, এতটা ভালোবাসতো, আজকে আমার মা নেই বলে সেই বাবাই বড় হয়ে আমার দিকে লোভ লালসার নজরে আমার দিকে তাকায়। এটা আমার খুব খারাপ যেমন লাগতো, আমি অস্বস্তি ফিল করতাম যে নিজের ঘরেও আমি সেফ না, আমি শান্তিতে না। এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় মনে হতো। আসলে মাঝে মধ্যে খুব কষ্ট লাগতো আমার। পরে আমি চিন্তা করে আবার দেখতাম যে আমার বাবা এমনিতেই তার মন ভাঙা, সে অনেক কষ্ট করতেছে, অনেক করতেছে আমার জন্য। আসলে মা মরে যাওয়ার পর বাবা বাঙালি ব্যবসা করত। আমার আব্বা চাইলে কিন্তু আরেকটা বিয়ে করতে পারতো বা গড়ে আর একটা মহিলাকে নিয়ে আসতে পারতো, কিন্তু আমার আব্বা কিন্তু সেটা করে নাই। সে আমার মাকে ভীষণ ভালোবাসে, সম্মান করে, স্নেহ করে, এই জন্য কিন্তু কখনোই সে কোনো পর নারীর দিকে কখনো তাকায় নেই। আমি যেহেতু এখন একটু বড় হয়েছি, দেখতে শুনতে এ বেশ ভালোই, এই জন্য হয়তো বাবা একটু মাঝে মধ্যে আমার দিকে একটু অন্যরকম দৃষ্টিতে বা অন্যরকম চোখে আমার দিকে তাকায়। যাই হোক, এটা আমি কখনোই কোনো কিছু মনে করতাম না বা কখনোই আমি কোনো কিছু এটা ভাবতাম না। আমি চিন্তা করতাম যে বাবাকে বুঝিয়ে বা বাইল দিয়ে বা ভালো ব্যবহার করে বাবাকে আমি বুঝিয়ে বলবো যে বাবা এটা ঠিক না, আমি তোমার মেয়ে। হ্যাঁ, আমি এইরকম কাজ করতাম যে আমি বাবাকে যতটা পারি আমি বুঝাবো বাবা এটা ঠিক না। ঠিক আছে, আমি কখনোই বাবার সঙ্গে এইটা নিয়ে আমি খারাপ ব্যবহার করতাম না বা আমি আমার আব্বার সাথে কখনোই আমি রাগ দেখাইতাম না। কিন্তু বন্ধুরা, আমি এইভাবে আর পারতেছিলাম না। আসলে আমাদের ঘরে কেউ নেই, আমার দাদা দাদি সব মারা গেছে। আমাদের ঘরে এখন যারা আছে তারা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী, আমাদের গোষ্ঠী, চাচাতো ভাই বোন আছে। হ্যাঁ, কিন্তু আমি তাদের সাথে অতটা মিশতাম না বা তাদেরকে অতটা খোলাখুলিভাবে আমি এই সমস্ত কিছু বলতাম না। ঠিক আছে, তো যাই হোক, আমি যখন গোসল করতে যাই, মানে আমাদের তো গ্রামের বাড়িতে পুকুরে যেতাম, বাবা আমি দেখতাম গাছের চিপা থেকে, মানে আমাদের ঘরের জানালা থেকে, টিনের ঘরের জানালা থেকে কিন্তু পুকুর দেখা যেত। বাবা দেখতো আমাকে লুকিয়ে লুকিয়ে,
কাপড় চেঞ্জ করলে ঘরের ভিতরে এসে যখন কাপড় চেঞ্জ করতাম, বাবা দরজার ফাঁক দিয়ে, ওই ছোট্ট ফাঁকটা দিয়ে আমাকে নজর রাখতো। আমি যখন রান্নাবান্না করতাম, সাধারণত ঘরে আমরা যারা মেয়েরা থাকি বন্ধুরা, আমরা যখন রান্নাবান্না করি আমাদের শরীরে অনেক সময় উন্না থাকে না, বা অনেক সময় কাপড় ঠিক থাকে না, আমাদেরকে বিভিন্ন ভাবে বসে কাজ করতে হয়, ঘরের রান্নাবান্না এগুলো কাজ করতে হয়। এখন পুরুষ মানুষ যদি আমাদের সব কিছুতেই নজর দেয় তাহলে কিন্তু আমাদের চলা খুব মুশকিল। তো আমার বাবা কিন্তু এটাই করতেছেন। তো আমি কি করব, বাবার সামনে আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমি বললাম, বাবা, আমি দেখতেছি তুমি বেশ কিছুদিন যাবৎ আমার দিকে একটু অন্যরকমভাবে তাকাচ্ছ। তুমি কি কোনো কিছু বলতে চাও আমাকে? বা চাইলে আমাকে বলতে পারো, আমি কোনো কিছু তোমাকে লুকাবো না, বা আমি তোমাকে মানা করব না। তুমি চাইলে আমার কাছে বলতে পারো। তখন বাবা আমাকে বলতেছে, না রে মা, তেমন কিছু বলবো না, এই আর কি, তুই কি করিস, তোর একটু খোঁজ খবর নিতে চাই। হ্যাঁ, একটু ভালো মন্দ তোর কোনো কিছু লাগবে কিনা, কিছু খেতে চাস কিনা, বা তোর গহনা চুড়ি শাড়ি কিছু লাগবে কিনা, তুই তো আমাকে বলিস না, আর আগের মতো তো তোকে দেইও না। তখন আমি আব্বাকে বললাম, আব্বা, আমি এমনিতেই খুশি, তুমি আমাকে অনেক সুখে রেখেছ, 3 বেলা দুমুটো ভাত তো খাওয়াচ্ছ আমাকে, বাবা, আমি এতেই খুশি। তখন বলল, মারে তোর কোনো পছন্দ টছন্দ আছে কিনা, তোর তো বিয়ে শাদী দিতে হবে। আমি বললাম, বাবা, আমি এখনই বিয়ে করতে চাই না, আমি আরো পরে বিয়ে করব। বাবা, আমি এমনিতেই অনেক সুখে আছি, ঠিক আছে, আমি এখন বিয়ে শাদী নিয়ে ভাবতেছি না। বাবা আমাকে বলল, তারপরও মেয়ে হয়েছিস, যদি কোনো ছেলে তোর পছন্দ থেকে থাকে আমাকে বলতে পারিস, বা তুই যদি কাউকে পছন্দ করিস আমি তোকে না করব না। আমি তখন মনে মনে ভাবলাম, বাবা তার মানে কি আমার পিছনে এতদিন এই কারণে কি ঘুরেছিল? হ্যাঁ, তার মানে বাবার উদ্দেশ্য খারাপ ছিল না। বাবা কি সত্যি সত্যি আমাকে পছন্দ করে? সে কি আমাকে বিয়ে দিতে চায়? বন্ধুরা, আমি ভাবলাম যেহেতু আমার বয়স হয়েছে, আসলে আমাদের লাইফে তো প্রেম ভালোবাসা বিয়ে হতেই পারে, বা আমি যদি কোনো ছেলেকে পছন্দ করি তাকে যদি আমি বিয়ে করতে চাই, আমার আব্বা তো সেই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে। বাবা তো নিজেই বলেছে যে আমার যদি কোনো পছন্দ থাকে তাহলে সে মানা করবে না। আর তোমাদের একটা সত্যি কথা বলি, আমি একটা ছেলেকে সত্যিই পছন্দ করি। সত্যি আমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসি, আমাদের পাশের গ্রামেই। ওর নাম রাজীব। ও আমাকে ভীষণ পছন্দ করে, কিন্তু মুখ ফুটে আমাকে কখনোই কোনো কিছু বলতে পারে নাই। ও আমাকে 2-3 বার স্কুলে চিঠি দিয়েছিল, কিন্তু তখন আমার মা মারা গিয়েছিল, আমার বাবার শারীরিক অবস্থাও খুব একটা বেশি ভালো ছিল না। এই জন্য আমি বাবাকে আসলে মুখ ফসকে কখনো কোনো কিছু বলতে পারি না। ভাবছি এই ছেলেটার কথা বাবাকে বলবো, কিন্তু তার আগে ছেলেটার সঙ্গে আমি দেখা করব। দেখা করে তারপর ও আমাকে সত্যি বিয়ে করবে কিনা আমি বাবাকে বিষয়টা আমি জানাবো। তারপর ওর সঙ্গে আমি একদিন দেখা করলাম, ওকে আমাদের বাসায় নিয়ে আসলাম যে আজকে আমি এই বিষয়টা বাবাকে জানাবো। তখন ও আমাকে বলল যে, মুক্তা, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার বাবাকে প্রস্তাব দিব। তখন আমি ওকে ফোনে বললাম, রাজীব, আমার বাবা তোমাকে দেখতে চায়, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাদের বাড়িতে আসো। আর হ্যাঁ, বাবাকে তুমি বিয়ে কথা বলবে যে তুমি আমাকে পছন্দ করো, আমাকে তুমি বিয়ে করতে চাও। যদি বাবাকে তুমি এই সত্যি কথাটা বলতে পারো, আমার বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিবে, ঠিক আছে? আর কারো সঙ্গে আমার বাবা আমার বিয়ে দিবে না। এখন তুমি যদি সত্যি আমাকে বেশি ভালোবাসো তাহলে এই কথাগুলো তুমি বাবাকে এসে বলে যাও। তখন ও আমাকে বলল যে ঠিক আছে, আমি আসতেছি, এখনই তোমাদের বাড়িতে আসতেছি। তারপর বন্ধুরা, আমার বয়ফ্রেন্ড রাজীব ও বিকাল 5টা নাগাদ আমাদের বাসায় আসলো। আমি বললাম, রাজীব, তুমি বেডরুমে বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। কি খাবে, নুডলস নাকি সেমাই? সে আমাকে বলল, আমি কিচ্ছু খাবো না। কই তোমার বাবা কই, তাকে একটু ডাকো। বন্ধুরা, তারপর আমি নুডলস নিয়ে আসলাম আর 1 কাপ চা নিয়ে আসলাম, আর সে নুডলস খাচ্ছে আর আমার সঙ্গে গল্প করতেছে। বাবা এই সুযোগে রাজীবকে দেখে সে আমাকে
এসে বলতেছে, কিরে মা, কই তুই? আমি বললাম, বাবা এই যে দেখো, তোমার জন্য একটা বিশাল বড় একটা সারপ্রাইজ আছে। আমার বাবা আমাকে বলল, কিরে মা, কি সারপ্রাইজ? তখন আমি বললাম, বাবা তুমি বলেছিলে না যে আমি কোনো ছেলেকে পছন্দ করি কিনা? বাবা, ওর নাম রাজীব, আমাদের পাশের সুন্দরপুরে ওর বাড়ি। বাবা, আমি রাজীবকে ভীষণ পছন্দ করি। তাছাড়া রাজীব একটা মেচিউর ছেলে, ও আমাকে ভীষণ সুখে রাখবে, ও আমার অনেক খেয়াল রাখে। বাবা, তুমি তো এরকম একটা দায়িত্ববান ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছিলে। ও না কোনো প্রকার স্মোক করে না, সিগারেট খায় না, পান খায় না, চাও খায় না দোকানের, বাসার খায়। বাবা, ও ভীষণ ভালো। তাছাড়া ও আমাকে অনেক কেয়ার করে, আমাকে রেসপেক্ট করে। তোমার পরে যদি আমাকে কেউ বেশি ভালোবেসে থাকে সেটা রাজীব। ওদের বাড়ি আছে, ও ইনকামও করে। বাবা, তুমি চাইলে ওর সঙ্গে আলাপ করে দিতে পারো। তারপর বন্ধুরা, আমার বাবা আর রাজীব, তারা দুজনে বেশ কিছু সময় আলোচনা করলো, এবং তাদের মধ্যে কি কথা হয়েছিল আমি তো অত কিছু জানি না। তবে তারা দেখলাম বেশ হাসি খুশিভাবেই কথা বলেছেন। তার মানে আমি বুঝলাম বা আমার বাবার এই বিয়েতে কোনো আপত্তি নেই, বাবাও এই বিয়েটা দিতে সেও রাজি। তো বন্ধুরা, আমি তো মনে করো তখন অনেক খুশি। হ্যাঁ, আমি তো ভীষণ খুশি যে রাজীব আমার সঙ্গে রিলেশন করবে, ও আমাকে ভালোবাসবে। আসলে সত্যি কথা বলতে যে খুশি আমি আর জীবনেও হয়নি। তো আমি এতদিন বাবাকে নিয়ে আমার মনের ভিতরে যে একটা ভুল ধারণা ছিল, এই ধারণাটা অলরেডি ভেঙে গেছে। বাবা রাজীবকে এগিয়ে দিয়ে আসলো। তখন আমি বাবাকে বললাম, বাবা রাজীবের সঙ্গে কি কথা হয়েছে? তখন বাবা আমাকে বলল, মারে, এটা পরিবারের সম্মতিতে বিয়ে, আর পরিবারের সম্মতিতে বিয়ে হলে অনেক ঝামেলা আছে। তোরা দুজন একজন আরেকজনকে পছন্দ করিস। হ্যাঁ, এখন আমার অবস্থাও তো তেমন একটা বেশি ভালো না। তাছাড়া রাজীব, ওর বাড়ি আছে, ও একটা ভালো একটা দোকানপাটও আছে, ব্যবসা বাণিজ্য করে। তাছাড়া ও এক মায়ের এক সন্তান। এখন এই ঘরে বিয়ে দিবি কিনা জানি না, কারণ রাজীব বললেই তো আর হলো না, রাজীবের মা বাবাও তো রাজি থাকতে হবে, তাহলেই না বিয়েটা হবে। আমি দেখি চেষ্টা করে। তখন বাবার কথায় সুরটা একটু নরম নরম দেখলাম। তার মানে এত সময় বাবা রাজীবের সামনে হাসাহাসি করেছে। বাবা কি আমার বিয়েটা দিতে চায় না? আমাদের কি টাকা পয়সা কোনো অংশে কম আছে নাকি? তখন বাবা আমাকে বলল, আর এমনি তো একজনকে বিয়ে করলেই হলো, পছন্দ আর অপছন্দ দিয়ে কি, বিয়ের পরে স্বামী সংসার সবই এক। তখন আমি ভাবলাম যে বুঝছি এইভাবে হবে না। আমি যেহেতু রাজীবকে পছন্দ করি, আমি রাজীবকেই বিয়ে করব। কিন্তু বন্ধুরা, আমার মনে হয় বাবাকে আগে খুশি করতে হবে। আমি তখন বাবাকে বললাম, বাবা তুমি আমার সঙ্গে রাজীবের বিয়ে দিবে, বিনিময়ে তুমি আমার কাছে কি চাও বলো? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আর বাবা আমার কাছে কি চাইবে সেটা আমি খুব ভালো করেই জানি। আমার মা আজকে দীর্ঘ 5 বছর যাবৎ তিনি নেই, আরও বেশি হবে। মা না থাকার কারণে বাবা অনেকটা শুকিয়ে গেছে, আগের মতো হাসে না, কথা বলে না, আমার দিকে আর চোখে তাকায়। বাবার দৃষ্টি আসলে কোথায় আমি তো খুব ভালো করে জানি। আমি ভাবলাম বাবাকে আমি ওই জিনিসটা দিব। তারপরও যদি আমার ভালোবাসার মানুষের সঙ্গে আমার বিয়ে হয়, তাহলে ক্ষতি কি বন্ধুরা? হ্যাঁ, তো আমি, বাবা বলল, তুই এটা কি বলতেছিস মা, তুই আমাকে কি দিতে পারবি? দেখ, তুই আমাকে এমন কি দিবি? তখন আমি বললাম, বাবা মা যখন বেঁচে ছিল আমি দেখেছি তখন তুমি অনেক আনন্দ করতে মায়ের সঙ্গে, অনেক খুশি থাকতে। মা তো নেই, মা যাওয়ার পরেই তুমি কেন জানি একটু মনোমালিন্য হয়ে গেছো, তোমার ভিতরে আর আগের মতো হাসি নেই। তুমি মাঝে মধ্যে আমার দিকে একটু আর চোখে তাকিয়েছ। বাবা, আমি একটা মেয়ে মানুষ, একটা পুরুষ মানুষ, আমার চোখে কখন কোন দৃষ্টিতে তাকায় এইটা আমাকে আর বলে দিতে হবে না। দেখো বাবা, আমি তোমাকে, মা তোমাকে যে সুখটা দিত, আমি নিয়ত করেছি আমিও তোমাকে সেটাই দিব। তবে বাবা একটা শর্ত আছে, রাজীবের সঙ্গে আমার বিয়ে দিতে হবে।
তখন বাবা বলল, আচ্ছা তুই রাজীবের মধ্যে এমন কি পেয়েছিস বলতো যা আমার মধ্যে নেই? হ্যাঁ, শোন, রাজীবের চাইতে অনেক ভালো করে তোকে বিয়ে দিব। এই রাজীব ফাজিবকে ভুলে যা। আমি তো বন্ধুরা কি করব, আমি ফেঁসে গেছি। আসলে কি জানেন, রাজীব একদিন আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে আমাকে বাগানে ঘুরতে নিয়ে গিয়েছিল। বন্ধুরা, ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সে আমাকে একটা জঙ্গলের মধ্যে, আমার গায়ে উন্না ছিল সেটা নিচে ফেলে, তারপর বন্ধুরা সে আমার সঙ্গে ওই দিন জোর করে যা করলো। আমি কি করব বন্ধুরা? আসলে একটা মেয়ে মানুষ তখনই একটা ছেলেকে বেশি ভালোবাসে, পছন্দ করে, যখন সে ওই সাদা পানিটা ওই মেয়েটার ভিতরে ফেলে দেয়। তো রাজীব সেটাই করেছে। এখন আসলে আমি কি করব, আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তখন আমি বাবাকে বললাম, বাবা, আসলে রাজীব আমার সঙ্গে এই কাজটা করেছে। এখন তুমি বলো, আমি এখন কি করব? আমার এখন কি করার আছে? বাবা, আমি না কোনো কিছু উপায় পাচ্ছি না, আমি কোনো কিছু ব্যবস্থা করতে পারতেছি না। বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি সত্যি ভুল করেছি বাবা। তখন বাবা আমাকে বলল, শোন, তুই যে ভুল করেছিস এই ভুলের কোনো ক্ষমা নেই, ঠিক আছে? তুই আমার সম্মান নষ্ট করেছিস। বন্ধুরা, রাতের বেলা আমি রান্নাবান্না করে বাবাকে ডাইনিং রুমে ডাকলাম। বাবা সেদিন রাতে আমার সঙ্গে ভীষণ রাগ করেছিল, মন খারাপ করেছিল। সে রাতের বেলায় ভাতও খেতে আসেনি। সেদিন আমি খাবারের প্লেটটা হাতে নিয়ে আমি বাবার ঘরে গেলাম। তখন বাজে প্রায় রাত 10টা। গিয়ে দেখি বাবা একে লুঙ্গি পরে সে মন খারাপ করে শুয়ে আছে বিছানায়। আমি বললাম, বাবা, সারাটা দিন তুমি ঘুমাচ্ছ, আর কত সময় ঘুমাবে? এই নাও, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বাবা কোনো কিছুতেই খেতে চাইল না। আমি বললাম, বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। তারপর বন্ধুরা আমি প্লেটটা নিজের হাতে ভাত আর তরকারি মেখে নিলাম এবং বাবাকে নিজ হাতে আমি খাইয়ে দিতাম। আসলে আমার মা বেঁচে থাকার সময় বাবাকে প্রায় সময় সে নিজ হাতে খাইয়ে দিত। আমি বাবাকে সেদিন এক হাত আমি বাবার মাথায় দিয়েছিলাম, আর এক হাত আমি সেদিন তাকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম। ঠিক আমার মা যেমনটা করত। বাবা বাম হাত দিয়ে আমার মা বাম হাত দিয়ে বাবার মাথাটা বুলিয়ে দিত, আর ডান হাত দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিত। আমিও ঠিক মায়ের মতো এটাই করলাম। বাবার এমন স্মৃতি, মায়ের কথা মনে পড়ে গেল। বাবা আর আমার খাবার না খেয়ে থাকতে পারল না। তখন সে বলল, তুই তো একদম তোর মায়ের মতো হয়ে গেছিস। হ্যাঁ, বাবার যত্ন নিচ্ছিস, স্নেহ করতেছিস। তখন সে আর না খেয়ে বন্ধুরা সে আর কোনোভাবেই পারল না। সে পেট ভরে রাতের খাবার দাবার খালো। যত প্লেটে খাবার ছিল সব কিছুই সে একদম চেটে পুটে বন্ধুরা খেয়ে নিয়েছে। তো আমি বললাম, আরও কি ভাত নিয়ে আসবো, আরও খাবে? পেটে কি আর খিদা আছে? তখন সে বলল, না রে মা, আর পেটে আমার খিদে নেই। তুই তো তোর মায়ের কথা মনে করিয়ে দিয়েছিস আমাকে। তারপর বন্ধুরা আমি ভাতের প্লেটটা রেখে হাত ধুয়ে বাবার এখানে এসে বাবার হালকা নবরত্ন তেল নিয়ে তার চুলটা একটু ম্যাসেজ করে দিলাম, তার পাটা একটু ম্যাসেজ করে দিলাম। দেওয়ার পর বাবা দেখলাম একটু একটু খুশি হয়ে যাচ্ছে। তারপর বন্ধুরা এভাবে প্রায় রাত 12টা বেজে গেল। বাবা বলল, কিরে, গিয়ে ঘুমাবি না? আমি বললাম, এখানে ঘুমাতে কি আমার জন্য নিষিদ্ধ নাকি? আমি কি এখানে ঘুমাতে পারি না তোমার কাছে? বাবা তখন আমাকে বলল, হ্যাঁ, তুই সত্যি মা মুক্তা আমার কাছে ঘুমাবি? আমি বললাম, এত অবাক হওয়ার কি আছে? আর এমনি তো তুমি আমার জন্য নিজেকে অনেক কষ্ট দিয়েছ। আসলে মা মারা যাওয়ার পর তুমি চাইলেই তো আরেকটা বিয়ে করতে পারতে, কিন্তু তুমি আমার সুখের কথা চিন্তা করে আরেকটা বিয়ে করো নাই। বাবা, তুমি তোমার যৌবনটা নষ্ট করেছ, তোমার জীবনটা নষ্ট করেছ আমার দিকে তাকিয়ে। আমি কি তোমার জন্য এটুকু করতে পারি না? এই কথা বলে বাবা তখন আমাকে বলল, হ্যাঁ, তুই আমার পাশে ঘুমাতে পারবি, কিন্তু একটা শর্ত আছে। তখন আমি বললাম, কি শর্ত বাবা? তখন বাবা আমাকে বলল, শর্তটা হচ্ছে, ওই আলমারিতে দেখ, তোর মায়ের এখানে 3টা শাড়ি রাখা আছে। যেই শাড়িটা তোর ভালো লাগে সেই শাড়িটা নিয়ে আয়। আজকে আমি তোকে ওই শাড়িটা আমার নিজ হাতে পরিয়ে দেব। তোর মায়ের হাতের গহনা, তারপর হচ্ছে গলার হার,
নাগের ফুল সব কিছু আমি তোকে পরিয়ে দিব এবং আজকে তুই আমার স্ত্রী হবি। কি পারবি না? তুই আমার স্ত্রী, তোর মায়ের শাড়িটা পরিয়ে, তোর মায়ের গহনা অলংকার সব কিছু তোকে পরিয়ে আজকে তোকে আমার স্ত্রী রহিমা বানাবো। আর দেখ, তুই তো আমার মেয়ে হোস, আর আমি বাবা হয়ে তোর সঙ্গে এটা পারি না, কিন্তু তুই যখন তোর মায়ের শাড়িটা পরবি, তোর মায়ের গহনাগুলো পরবি, তখন আমার কাছে মনে হবে তুই আমার মেয়ে না, তুই আমার স্ত্রী, আমার বউ, আমার ওয়াইফ। আর তখন তোর সঙ্গে আমার বেশ ভালো জমবে। আমি বললাম, বাবা, আমি তোমার শর্তে রাজি। আমি আলমারি থেকে, ডয়ার থেকে একটা লাল বেনারসি শাড়ি নিয়ে আসলাম। বাবা আমার পরনে যে সেলোয়ার কামিজ ছিল সেটা সে খুলে নিজে আমাকে শাড়িটা পরিয়ে দিল। বাবা যে এত সুন্দর শাড়ি পরায়, হু হু হু, মাই গড, আমি এটা আগে জানতাম না। বাবা অনেক সুন্দর করে বন্ধুরা শাড়ি পরায়। সে আমাকে ভীষণ সুন্দর করে, অনেক যত্ন করে আমাকে সে শাড়ি পরিয়ে দিল, তারপর ব্লাউজ পরিয়ে দিল, আমার চুলের ভালো করে খোপা বেঁধে দিল, চুলগুলো আঁচড়ে দিল। সত্যি আমি বললাম, বাবা তুমি এগুলো কার থেকে শিখেছ? উম, বাবা আমাকে বলল, আরে তোর মাকে তো আমি শাড়ি পরিয়ে দিতাম। হ্যাঁ, আমি আরো অনেক কিছুই পারি। তারপর বাবার পাশে আমি ঘুমালাম। এরপর বন্ধুরা বাবা আমাকে বলল, মুক্তা, আমি লাইটটা অফ করে দেই। আমি বললাম, বাবা লাইটটা অফ করে দিবে রুমের? লাইটটা অফ করলে তো রুম অন্ধকার হয়ে যাবে, তাছাড়া অন্ধকারে আমার ভয় করে। বাবা তখন বলল, আরে রুমে লাইটটা যদি অফ না করি তাহলে তো তুই আমার মেয়ে, তোর চেহারা আমার সামনে ভেসে উঠবে, আর এটা আমি কখনোই করতে পারবো না। লাইটটা বন্ধ করলে রুমটা অন্ধকার হবে, তখন আমিও তোকে দেখব না, আর তুইও তখন আমাকে দেখবি না। তখন আমরা চুপি চুপি আন্দারে একজন আরেকজনের সঙ্গে ওই কাজটা আমরা করে নিতে পারবো, বুঝলি? এতে করে তোরও ফায়দা হবে আর আমারও ফায়দা হবে। আর আমাকে যদি তুই খুশি করতে পারিস, আমি সত্যি বলছি, ওই রাজীবের সঙ্গে আমি তোর বিয়ে দিব। প্রয়োজন হলে রাজীবের মা বাবাকে আমি নিজে রাজি করাবো, ঠিক আছে? তারপর বাবার এই কথায় আমি ভীষণ খুশি হলাম। এরপর বন্ধুরা আর কি করার, বাবা ওই সময়ে লাইটটা অফ করে দিল, রুমটা পুরো একদম অন্ধকার হয়ে গেল। বাবা আমাকে কাছে নিতেই জড়িয়ে ধরল। তারপর সারাটা রাত যা হলো বন্ধুরা, আমি তো ভেবেছিলাম আমার বাবা একজন বয়স্ক মানুষ, বুড়ো মানুষ, সে আর কি করবে এই বয়সে এসে। কিন্তু বন্ধুরা সারাটা রাত তুফান ছুটিয়ে দিল, তুফান আমার উপর দিয়ে। ওরে আল্লাহ রে! সারাটা রাত মনে হচ্ছে একটা ঘূর্ণিঝড় সাইক্লোন গেছে। হ্যাঁ, কি বলবো, বাবা এই বয়সে এসেও যে এতটা মারদাঙ্গা, বাপরে বাপ! আমি আমার বাপের জন্মেও এটা বুঝতে পারবো না। হ্যাঁ, আমার বাপের জন্মেও আমি এটা বলতে পারবো না। ওরে বাপরে বাপ, সারাটা রাত! আমি তো নতুন, এর আগে ওইরকম একটা করি নাই। ওই রাজীবের সঙ্গে একদিন জঙ্গলে, আর সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বন্ধুরা, বাবা তো পুরো লোড হয়ে আছে, টাল হয়ে আছে, আর আমার শরীরটা এত ব্যথা করতেছে, হাতে ব্যথা, কোমরে ব্যথা, শরীরে ব্যথা, কারণ এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয় নাই তো। আর বিছানার চাদরটা ছিল সাদা, একদম পুরো ব্লাড হয়ে গেছে, লাল হয়ে গেছে। রাতে খুব বেশি ব্লাড বের হয়েছিল। আসলে রাতে বাবার কাছ থেকে কান্না করে হাত জোর করে মাপছেও আমি রেহাই পাইনি, বাবা এতটা হিংস্র হয়ে গিয়েছিল। তো বন্ধুরা এরপর থেকে, ওই দিনের ঘটনার পর থেকে বাবা প্রতিদিন বাজার থেকে প্যান্টার কন্ডম নিয়ে আসতো। বলতো, মারে কন্ডম আনলে তুই তেমন একটা ব্যথা পাবি না, বুঝছিস? এরপর থেকে আমাদের মধ্যে এরকম প্রায় সময় ঘটতো, প্রতিদিন। তখন আস্তে আস্তে আমি যে রাজীবকে পছন্দ করতাম, ওকে যে আমি ভালোবাসতাম, আমি এখন সেই রাজীবকে ভুলে গেছি বন্ধুরা। আসলে বাবা আমাকে এতটা সুখ দিত, এতটাই আনন্দ দিত, যে রাজীব আমার ভালোবাসা ছিল, সেই রাজীবকে আমি ভুলে গেছি। এখন রাজীব আমাকে বিয়ে করার জন্য পাগলা গুড়া, কিন্তু আমি রাজীবকে বিয়ে করতে চাই না। কিন্তু যাই হোক, বাবার বাড়ি তো আর সবসময় থাকতে পারবো না, একসময় না একসময় তো আমাকে বিয়ে করতেই হবে, তাই না? আজ হোক বা কাল হোক।
তো এখন আপনারাই বলেন, আমার বাবার সঙ্গে এরকম একটা কাজ হওয়ার পর আমি কি অন্য কোনো ছেলেকে এখন বিয়ে করতে পারবো? সমাজের স্বীকৃতির জন্য তো অবশ্যই একটা বিয়ে করতে হবে। তো এরপর বন্ধুরা রাজীবের সঙ্গে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরেও আমি মাঝে মধ্যে বাপের বাড়িতে আসতাম, আর তখনই সুযোগ করে বাবা তার কাজ চালিয়ে যেত। এভাবেই চলতে লাগলো বন্ধুরা। তো আসলে কি করব? বুড়ো মানুষ, নাও করতে পারি না। বাবা মানুষ, সে আমার জন্য অনেক কষ্ট করেছে, আমাকে মানুষ করেছে, কি আর করার। তো বন্ধুরা এইভাবে এখন আমার জীবনটা চলতেছে। এখন আপনারাই বলেন, আপনারা কি আপনাদের নিজেদের মানুষের মধ্যে এইরকম কাজ কখনো করেছেন, বা এগুলো অনেক সময় চিন্তা করেছেন? আসলে এরকম হয়ে যায় অনেক সময়, কেউ কিন্তু চিন্তা করে না। আসলে আমরা তো মানুষ, ভুল বলতেই মানুষ, আমরা ভুল করে ফেলেছি। তো এখান থেকে আমরা আসলে রক্ষা পেতে চাই। আমরা খুব শীঘ্রই এটা বেরিয়ে যাব এখান থেকে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে এই গল্পটা ভালো লেগে থাকে তো আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ধরনের নিত্য নতুন আরও অনেক গল্প পেতে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।